আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্পকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সরকার সাধ্যমতো পাশে থাকবে। সকালে রাজধানীর নব থিয়েটারে সেমিকন্ডাক্টর সম্মেলন ও বিয়ার সামিটে দেয়া বক্তব্যে এ আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে বড় সম্ভাবনাময় খাত। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় সেমিকন্ডাক্টর সম্মেলন ও বিয়ার সামিট, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন বাজারে প্রবেশ করবে সেমিকন্ডাক্টর। এই বাজারে প্রবেশ হতে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনার। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে সরকার। জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধাভিত্তিক দেশ গড়তে চায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকারের গত 5 মাসে বিচার বহির্ভূত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। সকালে সিডাব মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, মানবাধিকার আর মৌলিক অধিকারকে অনেক সময় গুলিয়ে ফেলা হয়। আগামী সংসদ অধিবেশনে মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হবে। গত অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের নামে যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করেছিল, সেখানে ফ্যাসিস্টদেরই পুনর্বহাল করা হয়েছিল, এমন অভিযোগ করেন আইনমন্ত্রী। এই সরকারকে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। ক্যাবিনেট কমিটিতে পাঠিয়েছি, ক্যাবিনেট কমিটি এটা দেখে এটা ক্যাবিনেটে উঠবে। আশা করছি নেক্সট ক্যাবিনেটেই এই দুইটা আইনে আমরা চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার এবং প্রতিরোধ সংক্রান্ত আইন। বিচার বিভাগীয় সচিবালয়ের নামে যে সচিবালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সচিবালয়ে যাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন এবং যাদের হাতে দিয়ে গিয়েছিলেন, যদি বলি ফ্যাসিস্টদের আরেকটা আস্তানা ওখানে দাঁড়িয়েছিল, সেই আস্তানার দিকে আমাদের দৃষ্টি দিতে হয়েছে এবং হচ্ছে। গত কয়েকদিনের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট রয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সিএনজি না পাওয়ার অভিযোগ করেছে যানবাহনের চালকরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। গ্যাস সংকট কেন কাটছে না, কি বলছে কর্তৃপক্ষ? গ্যাস সংকট না কাটার অনেক কারণ রয়েছে, তবে এখানে যে সিএনজিগুলো রয়েছে সেগুলো প্রতিদিন 200 থেকে 300 টাকার তারা গ্যাস পেয়ে থাকে, তবে সেটি এখন কমে 45 টাকা থেকে 38 টাকা, 28 টাকার গ্যাসও তারা এখন পাচ্ছে। তো তারা বলছেন যে একটি সিএনজি মূলত একটি সিএনজি দিয়ে 2টি পরিবার চলে, সেই 2টি পরিবার এখন চলতে পারছে না এই গ্যাস সংকটের কারণে। পুরো 7 দিন ধরে তারা যে অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা এটি বলছিলেন যে এই সংকট যদি নিরসন করা না হয় তাহলে হয়তো পরিবার নিয়ে চলাচল সেটি অনেকটাই বেগ পেতে হবে তারা এটি বলছিলেন। এছাড়া এই গ্যাস সংকট পুরো রাজধানী জুড়ে যে দেখা গেছে যে কয়েকটি ফিলিং স্টেশনই এই যে গ্যাস ফিলিং স্টেশনগুলোই বন্ধ রয়েছে, সেখানে টানানো হয়েছে যে গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস নেই। যেসব জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলো খুব কম সরবরাহ করা যাচ্ছে। তো সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে দ্রুত সমস্যা সমাধানে তারা কাজ করছে, কারণ প্রতিদিন এলএনজি কিন্তু 300 কোটির উপরে তারা গ্যাস সরবরাহ করে থাকে, সেটি নেমে এখন 220 ঘনফুটে চলে এসেছে। তাই এই যে ঘাটতি সেটি পূরণ করতে সরকার কাজ করছে, দ্রুতই এই সমস্যার সমাধান হবে। বেশ কিছু বাসাবাড়িতেও কিন্তু এই গ্যাস সংকট রয়েছে। এখন আমরা যদি বলি ধানমন্ডি সহ বেশ কিছু এলাকায় এই গ্যাসের সংকট রয়েছে। তো এই নগর জীবন এখন অনেকটাই বিতৃষ্ণাই বলা যায়, কারণ কিছুদিন আগে তেলের সংকট ছিল, সেটি কাটিয়ে ওঠার পরে এখন গ্যাসের সংকট, সেটি অনেকটাই এখন বলা যায় যে সেই জনদুর্ভোগই বলা যায়, কারণ 7 দিন ধরে
এই সিএনজি চালক বা যারা খেটে খাওয়া মানুষ তারা এই ভুক্তভোগী বেশি তারা বিপাকে পড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম ফিলিং স্টেশনগুলোর গ্যাস সংকটের খবর। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগে এসেছে নতুন গতি। এর ফলে পটুয়াখালী বাস টার্মিনালে প্রতিদিন বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপর্যাপ্ত সংস্কার এবং চলমান অপরিকল্পিত সড়ক নির্মাণ কাজের কারণে সামান্য বৃষ্টিতেই টার্মিনাল এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কাদা, পানি আর খানাখন্দ পেরিয়ে বাসে উঠতে নামতে গিয়ে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও কুয়াকাটাগামী পর্যটকরা। তবে শীঘ্রই আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। পটুয়াখালী শহরের দক্ষিণ প্রান্তে কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত জেলার একমাত্র আন্তজেলা বাস টার্মিনাল। এখান থেকে জেলার অভ্যন্তরীণ 7টি রুটে প্রায় 150টি বাস চলাচল। এছাড়া ঢাকা, বরিশাল ও বরগুনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন আরও 1.5 শতাধিক বাস যাতায়াত করে। প্রতিদিন প্রায় 8 থেকে 10 হাজার যাত্রী এই টার্মিনাল ব্যবহার করেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই টার্মিনালের ভেতর ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানিতে পুরো এলাকা কর্দমাক্ত হয়ে পড়ে। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগ প্রায় 85,17,000 টাকা ব্যয়ে 500 মিটার আরসিসি সড়ক নির্মাণ কাজ আংশিকভাবে শুরু করায় সড়কের একটি অংশ বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অর্ধেক কাজ করছে আর অর্ধেক করে নাই। আর অর্ধেক যদি করতো তাহলে তার এই ভোগান্তিটা হইতো না। এখানে যানজটে এমনও সময় আছে দেখা যাচ্ছে আমরা এই 1-1.5 ঘন্টা ওই জায়গায় দাঁড়াই থাকা লাগে। বাস এখানে কাছাকাছি থামাইতে পারে না, অনেক দূরে গিয়ে থামাইতে হয়, অনেক দূরে গিয়ে এটা থামাইতে হয়। যাত্রীদের তো প্রচুর পরিমাণে ভোগান্তি হয়। আর যদি কোনো রকম একটু বৃষ্টি হয় এখানে যে কী অবস্থা হবে, মনে হয় যে আর একটা নদী হয়ে যাইতে আছে এখানে। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক। ম্যাসিভ সংস্কার নিতে চাচ্ছি না বা পারছি না, এই কারণে যে আমাদের এটা অলরেডি নতুন একটা বাস স্ট্যান্ড নির্মাণের জন্য এটা ডিপিপি অনুমোদন হয়ে আছে। প্রায় আমার জানার মতে প্রায় 23 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা অনুমোদন হয়ে আছে। এখন এটা ডিজাইন ফেজে রয়েছে। এই ল্যান্ডের অ্যাকুইজিশনটা সমাধান হলে হোপফুলি ইনশাল্লাহ এটা খুব ভালো মানের, বলবো যে আন্তর্জাতিক মানের একটা ডিজাইন এখানে বাস স্ট্যান্ড এস্টাবলিশড হবে। 2003 সালে প্রায় 2 একর জমির উপর 1,65,00,000 টাকা ব্যয়ে এলজিডি পটুয়াখালী বাস টার্মিনাল নির্মাণ করে। পরে এটি পটুয়াখালী পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ 2 দশক পরও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো যাত্রীকে। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।